আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ওহ বাবা, যা গরম পড়েছে, ঘরের ভেতর তো টিকাই দায়। যা বলেছ। আচ্ছা, কবে বৃষ্টি হবে বলো তো? কি জানি, তবে ভ্যাপসা গরম যেভাবে দিন দিন বাড়ছে, তাতে তো মনে হচ্ছে 2-4 দিনের মধ্যেই বৃষ্টি নামবে। নামলেই ভালো, না হলে চাষবাস সব নষ্ট হয়ে যাবে। বুঝলে আসলাম, হিসেব করে দেখলাম যে এবারের বাণিজ্যে আমার বেশ ভালো রকমেরই লাভ হয়েছে। সে আর বলার অপেক্ষা রাখে না মালিক। খালি সিন্দুক নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, ফিরছি ভর্তি নিয়ে। যা লাভ হয়েছে তাতে বেশ কিছুদিন আপনার হেসে খেলে চলে যাবে মালিক। মাশাআল্লাহ, তা তো যাবেই বেশক, কিন্তু এদিকে রাতের রান্নার কি হলো বলো তো? খুব খুব ভুখ লেগে গেছে যে। আমি দেখছি মালিক, আমি দেখছি। কি হে, আর কত দেরি? হয়ে এসেছে, এক্ষুনি খানা দেব হুজুর। ওরে বাপ রে বাপ, বাপের জন্মে এমন গরম কখনো দেখিনি। বলেছ, এই গরমে খেয়ে সুখ নেই, ঘুমিয়েও সুখ নেই। দূর, ওরে ওরে, সারাক্ষণ শুধু হাঁসফাঁস আর জ্যাব জ্যাবে ঘাম। এই, তোমার হাতের পাখাটা একটু দাও তো, একটু হাওয়া খাই। আরে আমারটা আবার কেন, তোমারটা কোথায়? উনুনে বাতাস করতে গিয়ে ওটা আজ ভেঙে গেছে। মাটি করেছে, তার মানে এক পাখা ভাগাভাগি করে হাওয়া সেবন করতে হবে। না ধরো। তবে এই গরমে হাত পাখাতেও সুখ নেই গিন্নি। যতক্ষণ হাত নাড়তে পারবে ততক্ষণই হাওয়া, আর হাত বন্ধ করলেই হাওয়া ফুরুত। তা যা বলেছ, সারা রাত পাখা নেড়ে নেড়ে হাত ব্যথা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বৃষ্টি কবে নামবে বলতে পারো? সে আমি কি করে বলবো, তবে জ্যৈষ্ঠ মাস তো শেষ হতে চললো, এবারে মনে হয় নামবে। নামলেই মঙ্গল। শোনো, ঘরে যা গরম, আমি বরং বাইরে থেকে একটু পাইচারি করে আসি। তা যাও, তবে বেশি দূর যেও না গো, আর মাটির দিকে একটু নজর রেখো। এই গরমে সাপ খোপেরা কি আর গর্ত ছেড়ে বেরোয়নি? তুমি কোনো চিন্তা করো না, উঠোনেতেই একটু পাইচারি করব। কি ব্যাপার, এত রাতে লোকগুলো দল বেঁধে কোথায় চলেছে? সকলের হাতেই মনে হচ্ছে অস্ত্র আছে। না, ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। একবার সেনাপতিকে খবরটা দিয়ে আসি। শুনছো, আমি একবার ওই সেনাপতির বাড়ি যাচ্ছি। এত রাতে আবার সেনাপতির বাড়ি কেন? দরকার আছে, এসে বলবো। কি হলো আবার? সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই। কে? আমি গোপাল, একবার দরজাটা খুলুন, কথা আছে। আসছি আসছি। কি ব্যাপার গোপাল, এত রাতে? আরে ব্যাপার গুরুতর, কয়েকটা লোক একজোট হয়ে হাতে অস্ত্র নিয়ে রাজ্যের দক্ষিণ দিকে চলেছে। সে কি? তা কে দেখেছে? আমি দেখেছি নিজের চোখে, তাই তো আপনাকে খবরটা দেবার জন্য এত রাতে ছুটে এলাম। যা বললে তাতে তো মনে হচ্ছে ব্যাপারটা সত্যিই খুব বিপজ্জনক। ওরা হয় ডাকাত, না হয় শত্রুপক্ষের লোক। ঠিক আছে, আমি এক্ষুনি ওই সৈন্য সামন্ত নিয়ে রাজ্যের দক্ষিণ দিকে যাচ্ছি। তাই যান, আমি ততক্ষণ মহারাজকে খবরটা দিয়ে আসি। বাহ, क्या बात, এই কাবাবটা বড় লজিজ হয়েছে, বড়িয়া হয়েছে। সবকটা রাতের খাবার খেতে বসেছে, এই সুযোগ আমাদের একসাথে ওদের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক আছে সর্দার, চ সকলে ঝাঁপিয়ে পড়ি। একেবারে চুপ,
মুখ দিয়ে কোনো শব্দ বের হয়েছে তো? হ্যাঁ, কি হচ্ছে সব? তোমরা কারা? আরে রে 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 রে। একটু এদিক ওদিক করেছিস কি শেষ করে দেবো। চল তাঁবুর ভেতরে ঢোক। ফলে এর মধ্যেই আছে বাণিজ্য করে আনা বণিকের যাবতীয় মূল্যবান জিনিসপত্র। নে 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 চটপট চটপট তোল ওটাকে। সব কটাকে তাঁবুর ভেতরে নিয়ে গিয়ে তাঁবুতে আগুন ধরিয়ে দে। জ্যান্ত পুড়ে মরুক সব কটা। সকলে জানবে রান্না বান্না করতে গিয়ে তাঁবুতে আগুন লেগে গেছে। সব কটা মরে গেলে আমাদের বিরুদ্ধে কেউ আর রাজার কাছে নালিশও করতে পারবে না। কি ব্যাপার গোপাল, এত রাতে আর তুমি এমন হাঁপাচ্ছই বা কেন? আসলে অনেকটা পথ প্রায় ছুটতে ছুটতে আসছি তো। কিন্তু কেন? মহারাজ, অস্ত্র হাতে কতগুলো লোককে দেখলাম, তারা সব দল বেঁধে রাজ্যের দক্ষিণ দিকে চলেছে। সে কি, আজ তো ভিনদেশী এক বণিক রাজ্যের দক্ষিণ দিকের আমবাগানের ধারে তাঁবু খাটিয়ে রাতের মতো আশ্রয় নিয়েছে। তাহলে মনে হয় যাদের দেখেছি তারা সবাই ডাকাত, আর তাদের নিশানা ওই বণিক। সে কি, ভিনদেশী বণিক রাতের মতো আমাদের রাজ্যে আশ্রয় নিতে এসে কতগুলো ডাকাতের হাতে সর্বস্ব খুইয়ে বসবে? এতে তো আমাদের কৃষ্ণনগরেরই বদনাম হবে। না না না, এসব কোনোভাবেই চলতে দেওয়া যায় না। এক্ষুনি সেনাপতিকে খবর পাঠানো দরকার। ওই কাজটা আমি ইতিমধ্যেই মিটিয়ে এসেছি মহারাজ। সেনাপতিকে খবর দিয়েই তো এখানে এসেছি। এই এই দেখুন, এটা মনে হচ্ছে ওদেরই কাজ। কি সর্বনাশ! তাহলে তো আর দেরি করা যায় না। চলো চলো গোপাল, চলো। প্রাসাদের রক্ষীদের নিয়ে আমাকেই এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। হে মা দুর্গা, বিপদগ্রস্ত মানুষগুলোকে রক্ষা করো মা, রক্ষা করো। কয়েকজন দৌড়ে গিয়ে ওই তাঁবুর আগুন নেভাও। একটাও মানুষ যেন পুড়ে না মরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরা বললেই মহারাজ আমাদের শুলে চড়াবে। যেমন করেই হোক পালাতে হবে। খেয়েছে, এতে স্বয়ং মহারাজ। মনে হচ্ছে এটাই পালের গোদা। মহারাজ, আপনার গায়ে কি জোর, ভাবা যায়? এটাকে নিয়ে গিয়ে কারাগারে ভরো। গোপাল, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। কে জানে ওখানে আবার কি হচ্ছে। চিন্তা নেই মহারাজ, বেটা যখন চম্পট মারছিল তখন মনে হয় সেনাপতি ঠিক সময় ওখানে পৌঁছে ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, সেটা হলেই সব দিক রক্ষে পায়। নাও নাও নাও, এখন পা চালাও। মেহরবানি, বহুত মেহরবানি আপনাদের। আজ আপনারা সময় মতো না এসে পড়লে আমাদের সকলকে আজ জ্যান্ত পুড়ে মরতে হতো। আপনারা আমাদের বাঁচিয়ে দিয়েছেন। বহুত বহুত মেহরবানি। আমার রাজ্যে কে তোমাদের বণিক? কার এত ক্ষমতা? কিন্তু মহারাজ, ডাকাতদের এই আক্রমণের কথা আপনারা জানতে পারলেন কিভাবে? এই যে আমাদের গোপাল এই ডাকাতগুলোকে এদিকে আসতে রেখে সেনাপতিকে খবর দিয়ে আমার কাছে দৌড়ে যায়। ওহো, আপনি তাহলে গোপাল। বহুত বহুত নাম শুনেছি আপনার, আজ চোখে দেখলাম। গোপাল বেটা এখানেও তোল্লাই খাচ্ছে? বেটা মনে হয় তোল্লাই লগ্নে জন্মেছে। কি ব্যাপার মহারাজ, এ কি শুনছি ভিনদেশী বণিকের তাঁবুতে নাকি ডাকাত পড়েছে? পড়েনি, পড়েছিল, তবে সবকটা বদমাইশ আমাদের হাতে ধরা পড়েছে। যাক বাবা, রক্ষে। এই শোনো, আপদগুলোকে কারাগারে নিয়ে যাও, পরে এদের ব্যবস্থা করব। হ্যাঁ, নিয়ে যাও। বুঝলেন মহারাজ,
বেটাদের এমন শিক্ষা দিতে হবে যে সে কথা পরে আলোচনা করলেও চলবে। এখন এদের অতিথিশালায় নিয়ে যাবার বন্দোবস্ত করো। কিন্তু এই আহত শরীর নিয়ে তার আর জরুরত নেই মহারাজ। প্রাণে যখন বেঁচে গেছি তখন এখনই আমি নিজের দেশের উদ্দেশ্যে রওনা হতে চাই। কিন্তু এই রাতের বেলায় জিনিসপত্র নিয়ে না মহারাজ, তেমন চোট লাগেনি। তার আগেই আপনার সৈন্যদল এসে আমাদের রক্ষা করেছে। কিন্তু এই রাতের বেলায় জিনিসপত্র নিয়ে তোমার যাওয়াটা বোধহয় ঠিক হবে না। মানে মূল্যবান জিনিসের লোভে আবার যদি কোনো ডাকাত দল এসে তোমাদের আক্রমণ করে। মূল্যবান সামগ্রী যা আছে তা ওই সিন্ধুকের মধ্যেই আছে মহারাজ, এগুলো আমি আপনাকে দিয়ে যেতে চাই। কেন? আপনার মেহেরবানিতেই আজ আমরা প্রাণে বেঁচেছি। মনে করুন আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা মহারাজ। কিন্তু বণিক, আমি তো কারো দান গ্রহণ করি না। তাহলে আপনার পরিষদদের মধ্যে এগুলো বিলিয়ে দেবেন। অনুগ্রহ করে আমার আবেদন নাকচ করে দেবেন না মহারাজ। ওই সিন্ধুকে কি আছে ভাই? সোনা, রূপা, হীরা, জহরত, মোহর। বাবা, এত কিছু! নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেও তো বেশ ভালো মতোই হাতানো যাবে। মহারাজ, বণিক যখন নিজের থেকে দিতে চাইছে, আমার মনে হয় তখন নিয়ে নেওয়াই ভালো, না হলে ওকে অপমান করা হবে। হ্যাঁ মহারাজ, দয়া করে না করবেন না। ঠিক আছে, তাহলে তাই হোক। অনেক মেহেরবানি, বহুত মেহেরবানি আপনার। মহারাজ, এগুলো রাজসভায় নিয়ে গিয়ে আমাদের মধ্যেই বিলিয়ে দেয়া হবে তো? তাই তো হওয়া উচিত। তা কবে হবে? মন্ত্রী মশাইরা তর সইছে না দেখছি। এই, তুমি থামো তো। তা বিলি ব্যবস্থা কবে হবে? বলুন না মহারাজ, বলুন না। কালকেই। বাহ, খুব ভালো। ঠিক আছে, আমি সকলকে খবর দিয়ে দেব। হ্যাংলার এক শেষ। আমি তাহলে যাই মহারাজ। খুদা হাফিজ। যাই বলতে নেই ভাই, বলুন আসি। দেখেছো, বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো কেমন বিছানা আঁকড়ে পড়ে পড়ে ঘুমোচ্ছ? এই ওঠো বলি, এই ওঠো না, ওঠো। এই আজকে বলে রাজসভায় মহারাজ সোনা দানা হিরে জহরত বিলি করবেন, সেদিকে খেয়াল নেই মানুষটার। এই বলি, তুমি উঠবে নাকি গায়ে গরম জল ঢেলে দেবো? দূর, ভাল লাগে না ছাই। কাল সারা রাত ডাকাত করে ঘুম হয়নি। যেই একটু জুত মতো ঘুমটা এসেছে, অমনি কানের কাছে ঘ্যানর। ঘ্যানর করছি কি আর সাদে গো? সূর্যি ঠাকুর যে মাথার ওপর চড়লেন বলি তোমার জন্য কি রাজসভা বসে থাকবে? আর রাজসভা শুরু হলেই তো মহারাজ সোনা দানা হিরে জহরত বিলি করে বসবেন। সময় মতো না গেলে তো তোমার কপালে লবডঙ্কা জুটবে গো। তাই তো। এ বাবা, কত দেরি হয়ে গেল, তা আগে ডাকতে পারোনি? কেন ডাকবো না? হাতের কাজ ফেলে মাঝে মধ্যে এসে ডেকে গেছি, তুমি চোখ খুললে তো? না, বড্ড দেরি করে ফেলেছি গো। যাই, চট করে টুকটা দিয়ে আসি। তুমি ততক্ষণ ভাত বেড়ে রাখো, বুঝলে? আচ্ছা মন্ত্রী মশাই, ওই সিন্ধুকে ঠিক কি কি আছে? সেটা ঠিক বলা যাবে না, তবে বণিক বলল ওর মধ্যে সোনা হীরের মতো মূল্যবান জিনিসপত্র আছে। আচ্ছা, খুললে আবার ফক্কা হয়ে যাবে না তো? না, তা হবে কেন? আচ্ছা, ডাকাতগুলো কি আমাদের রাজ্যের? না, দেখে তো চেনা বলে মনে হলো না। তবে বলবো কি মুস্কো চেহারা, আর গায়ে কি জোর! ভাগ্যিস সময় মতো আমি গিয়ে পড়েছিলাম, না হলে কিন্তু ওদের ধরা মুশকিল ছিল। বাহ মন্ত্রী মশাই, বাহ!
আপনি তো গেলেন সব থেকে শেষে, ডাকাতগুলো তখন আমাদের হাতে ধরা পড়ে গেছে। এই তুমি থামো তো, আগে যাই আর পরে যাই, গিয়েছিলাম তো। কিন্তু ডাকাতগুলোকে কাবু করে ধরলো কে? এই বেশি বেশি বাহাদুরি নেবার চেষ্টা করো না তো, তুমি সেনাপতি, এসব কাজ তো তোমারই। তা আশা করি তোমরা সকলেই ইতিমধ্যেই কালকের রাতের ঘটনার কথা শুনেছো। হ্যাঁ মহারাজ, সেই কাক ভোর থেকে উঠে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সব জানিয়ে এসেছি। তা গোপালকে দেখছি না কেন? ও কি এখনো আসেনি? এই তো হাসালেন মহারাজ, গোপাল কবে ঠিক সময় রাজসভায় এসেছে বলুন তো? হ্যাঁ, আর আরে বাবা, দেরি করে আসা তো ওর স্বভাবে দাঁড়িয়ে গেছে। তা বাদ দিন ও কথা। মহারাজ, সিন্দুকটা খোলা হবে কখন? হ্যাঁ, এখনই তো খুলে ফেলবার ইচ্ছে ছিল, কিন্তু গোপাল যে আসেনি। কিছু মনে করবেন না মহারাজ, গোপালের সবকিছুই আপনি একটু অন্য চোখে দেখেন। হ্যাঁ, অন্য চোখে দেখি মানে? এই যে গোপাল রোজ রোজ দেরি করে এলেও আপনি তাকে কিছু বলেন না, এদিকে আমাদের দেরি হলেই আপনার কাছ থেকে কথা শুনতে হয়। মন্ত্রী মশাই কিন্তু খুব একটা ভুল কথা বলেননি মহারাজ। আজ আমরা সকলে ঠিক সময়ের আগে চলে এসেও শুধু গোপাল আসেনি বলে তার আসার অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আর গোপালের জন্য অপেক্ষা না করে সিন্দুক খোলা হোক। এই তো ঠিক মহারাজের মতো কথা। সিন্দুক খোলার পর আমি শুরু বললেই তোমরা যে যতটা পারবে নিয়ে নেবে। ধরো এটা একটা নিয়ে নেবার প্রতিযোগিতা। রকি, সিন্দুকের ডালা খোলো। শুরু করো। ওই মা, দুষ্টু, তুমি যতই ল্যাং মারো, মুঠো আমি করে আছি অনেক শক্ত আরো। একই বিজ্ঞানী, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? আরে নাও নাও, না হলে যে সব শেষ হয়ে যাবে। আমি যে গুঁতি পারি না মহারাজ। এই, বিজ্ঞানীকে একটু নিতে দাও, নিতে দাও। আমি এতেই খুশি। এত তাড়াতাড়ি এলেন কেন গোপাল বাবু? আরো একটু না হয় দেরি করেই আসতেন। কেন? সিন্দুক তো খালি হয়ে গেছে। সে কি, একটু মাত্র দেরি করে ফেলেছি বলে পাত একেবারে খালি? হে, সবকিছু তো একেবারে চেটে পুটে নিয়েছে দেখছি। তোমার কপালে আর কিছুই নেই গোপাল। নেই কেন বলছেন মহারাজ? আছে। আছে? হ্যাঁ মহারাজ, আছে। একটা ছোট্ট রূপোর বাটি, খুব ছোট তো, তাই কেউ নেয়নি বলে সিন্দুকের এক কোণে পড়ে আছে। তাহলে গোপাল তুমি ওটাই নাও। কি আর করা যাবে, যার যেমন কপাল। আশা করি এবার থেকে সময় মতো রাজসভায় আসবে, আর না এলেই এমন করেই ঠকেও যাবে। কি হলো গোপাল, তুমি বাটিটা লুকিয়ে নিলে কেন? আগে আপনার সম্মান বাঁচানোর জন্য। এ আবার কেমন কথা? আগে মহারাজ, মাঝে মধ্যেই আমার ভালো কাজের জন্য আমি আপনার কাছ থেকে ভালো ভালো উপহার পাই। হ্যাঁ, তা পাও। রাস্তার দুপাশের লোকজনকে আমি তা দেখাতে দেখাতে যাই। সে তো ভালো কথা। আজ সারা রাজ্যের লোক জেনে গেছে যে কাল রাতে আমার দূরদর্শিতার জন্যই বিদেশি বণিক প্রাণে বেঁচে নিজের দেশে ফিরে যেতে পেরেছে। হ্যাঁ, সেটাও ঠিক। এবং খুশি হয়ে সে তার সিন্দুকের সব মূল্যবান জিনিস আমাদের দেবার জন্য আপনার হাতে তুলে দিয়ে গেছে। হ্যাঁ, এটাও ঠিক। তা ভালো কাজের জন্য সেরা জিনিসটা তো আমারই পাবার কথা। মানে
এখন রাস্তায় তারা যদি জিজ্ঞেস করে মহারাজ তোমায় কি দিলেন, তা আমি কি বলবো মহারাজ? আমি কি বলতে পারি যে মহারাজ আমার এই ছোট্ট রূপোর বাটিটা দিয়েছেন? গোপালের মতলবটা তো ঠিক বোঝা যাচ্ছে না। তাই লুকিয়েই নিয়ে যাচ্ছি। সকলে জিজ্ঞেস করলে বলবো, বাবা মহারাজ আমায় এমন একটা মূল্যবান জিনিস উপহার দিয়েছেন যা রাস্তা দিয়ে দেখিয়ে নিয়ে যাওয়া যায় না, তাই লুকিয়ে নিয়ে যাচ্ছি। বলুন মহারাজ, এই বাটিটা দেখালে আপনার নিন্দে হবে না? সাবাস গোপাল, সাবাস, যোগ্য জবাব তুমি দিয়েছো। ঠিক আছে, ঠিক আছে, সকলে এসো আমার সঙ্গে। কোথায়? পাশের ঘরে। সকলে ভালো করে উপরের দিকে তাকিয়ে দেখো। কি দেখছো? হুবহু এক রকমের দেখতে দুটো মাটির হাঁড়ি। ঠিক, হুবহু এক দেখতে দুটো মাটির হাঁড়ি। তফাৎটা হলো একটা বিলকুল ফাঁকা আর অন্যটা সোনার মোহরে ভর্তি। মোহরে ভর্তি? হ্যাঁ, যে ওই ফাঁকা হাঁড়িটা বের করতে পারবে সে মোহর ভর্তি হাঁড়িটা পাবে। আর কি? আর ভুল হলে সিন্দুক থেকে সে যে সমস্ত জিনিস পেয়েছে তার সমস্তই ফিরিয়ে নেওয়া হবে। সকলকে বলছি, দাও, চেষ্টা করে দেখো। ধরো এটাও একটা বুদ্ধির প্রতিযোগিতা। ও মন্ত্রী মশাই, একবার চেষ্টা করে দেখবেন নাকি? রক্ষে করো বাবা। কেন? আরে এভাবে চোখে দেখে কি বলে দেওয়া যায় নাকি কোনটা ফাঁকা আর কোনটা ভর্তি? আর ভুল হলে যেটুকু পেয়েছি সেটাও দিয়ে দিতে হলে তো ঘটি বাটি সব যাবে। কি কেউ তো এগিয়ে আসছে না দেখছি। তা গোপাল, তুমি কি পারবে? কি যে বলেন মহারাজ, আমরা এতগুলো লোক যেখানে পারছি না সেখানে কিনা গোপাল পারবে? সাবাস গোপাল, সাবাস। তা গোপাল, এবার বলো তো কি করে বুঝলে কোনটা ফাঁকা আর কোনটা ভর্তি? মহারাজ, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা হাড়ি হাওয়ায় অল্প একটু দুলে উঠলো, কিন্তু অন্যটা দুললো না। বুঝে গেলাম যে যেই হাড়িটা দুলে উঠলো সেই হাড়িটা ফাঁকা, আর অন্যটা যেটা হাওয়ায় দুললো না সেটা ভর্তি। আর বোঝা মাত্র ফাঁকা হাড়িটার দিলাম পেট ফাটিয়ে। দেখো দেখো, গোপালের ক্ষুরধার বুদ্ধিটা দেখো। এসো গোপাল, এসো, কাছে এসো। কথা যখন দিয়েছি তখন ভর্তি হাঁড়ির সব মোহরই তুমি পাবে। আর পাবে, আবার কি পাবে? আমার এই মণিমাণিক্য খচিত হারটি। কি গোপাল, এবার আর লুকিয়ে নিয়ে যেতে হবে না তো? সকলের চোখের সামনে দিয়ে গলায় দুলিয়ে যাব মহারাজ। এবারও গোপাল বাজি মারলো। যার যেমন কপাল।